ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সহযোগিতা করবে 25 মার্কিন প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা গড়তে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা। সুযোগের সদ্ব্যবহার করবে দিল্লি, আশাবাদ প্রতিমন্ত্রীর। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন ভারতের দিক থেকে উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। এবং বাংলাদেশ সৌদি সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতের বৈঠক। দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি। স্বাগত প্রবাসী সংবাদের সঙ্গে আছি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে 25টি শীর্ষ মার্কিন প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা। বৈঠক ফলপ্রসূ হওয়ার কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে চায় বিএনপি সরকার। লক্ষ্য অর্জনে চলছে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা। এর অংশ হিসেবে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 50 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অংশ নেন এক্সিলারেট এনার্জি, মেটা, ভিসা, মেটলাইফ, বোয়িং, অ্যাপল ও শেভরন সহ যুক্তরাষ্ট্রের 25টি কোম্পানির প্রতিনিধি। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। জানান, পাশে থাকার আশ্বাস দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। এখানে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কীভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা গড়তে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কেশাপু বলেন, বাংলাদেশের পাশে থাকার কথা। We believe in the vision of the Honorable Prime Minister of Bangladesh being a $1 trillion economy by 2034. We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. This is a great country. We have American companies who have been here for decades, partnering with the people of Bangladesh, helping ensure prosperity, job creation, tax revenue, and we will continue to do that. শীর্ষ মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক সামনে আরও জোরদার হবে বলে মনে করেন তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, দুই দেশের সরকার প্রধানের মধ্যে আলোচনা হলে অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি হবে। ভারতেরও এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। প্রধানমন্ত্রীর সিঙ্গাপুর ও জাপান সফর নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। রাজনীতির ময়দানে এখন বড় আলোচনা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্যতা ঘিরে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এর পরপরই উড়ে যান দিল্লি। সাক্ষাতের বিস্তারিত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এসব ঘটনা এখন আলোচনার তুঙ্গে। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্যতা নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জানালেন, সফর নিয়ে ইতিবাচক ঢাকা। জানান, সিঙ্গাপুর ও জাপান সফরের বিষয়েও যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে। সকল দেশ সফরের ক্ষেত্রে আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার কথাও জানান প্রতিমন্ত্রী। বলেন, ভারত এই সুযোগকে কাজে লাগাবেন কিনা সেটা তাদেরই নির্ধারণ করতে হবে। যে কোনো সময়ে যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে এবং ভারতের দিক থেকে উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা।
প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্স সম্মেলনে নাকি আলাদা দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন সে বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ বিন জাফর আল আবিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সম্প্রতি রিয়াদে অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশি হতাহতের ঘটনায় গভীর শোক জানান সৌদি রাষ্ট্রদূত। এ সময় নিহতদের পরিচয় শনাক্ত ও মরদেহ দেশে ফেরাতে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশ ও প্রবাসীদের দাবির পর প্যারিসে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট বিশেষ সেবায় ব্যাপক সাড়া পড়েছে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সেবা নিতে দূতাবাসে ভিড় করেন শত শত প্রবাসী। দূতাবাস ও আশেপাশে দেখা যায় দীর্ঘ সারি। অতিরিক্ত ভিড়ে এক পর্যায়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। বিশৃঙ্খলায় প্রবাসীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে দূতাবাসের সেবা প্রদান অব্যাহত থাকলে দীর্ঘদিনের অ্যাপয়েন্টমেন্ট সংকট ও পাসপোর্ট সেবায় ভোগান্তির অবসান ঘটবে বলে আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা। জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের দক্ষিণে অস্ট্রিয়ার সীমান্তে আলগোয়ে শহরে অনুষ্ঠিত হয় 19তম আন্তর্জাতিক প্যানোরামা দূরপাল্লার ম্যারাথন। 42.3 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে সফলভাবে ফিনিশিং লাইন স্পর্শ করেন দৌড়বিদ শিবশঙ্কর পাল। দৌড়বিদদের সাধারণত পাহাড়ি উঁচু নিচু ট্র্যাক পাড়ি দিতে বেশ বেগ পেতে হয়। অভিজ্ঞ শিবশঙ্কর পাল ছিলেন বরাবরের মতন অবিচল এবং আত্মবিশ্বাসী। এটি তার ব্যক্তিগত 142তম আন্তর্জাতিক ম্যারাথন, যেখানে শিবশঙ্কর বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে নিয়ে অংশ নেন। বাংলাদেশ ও লাওসের মধ্যে প্রথমবারের মতো পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লাওসের রাজধানী ভিয়েন্তিয়ানে অনুষ্ঠিত সভায় সহ সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং লাওসের পররাষ্ট্র উপমন্ত্রী আনৌ পার্ভ ভংনোরকেও। স্বাক্ষর করেন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও দক্ষ শ্রমিক নিয়োগ সহ 2টি সমঝোতা স্মারক। একে দুই দেশের 38 বছরের কূটনৈতিক সম্পর্কের মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকাকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে ভিয়েন্তিয়ান। দেশে এখন রাষ্ট্রপতি নির্বাচনের ডামাডোল। নির্বাচন কমিশনে গিয়ে সরকারি ও বিরোধী দল দুপক্ষই জমা দিয়েছে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিরোধীরা মনোনয়ন দিয়েছে কর্নেল অলি আহমদকে। ইসি জানিয়েছে মনোনয়নপত্র জমা পড়েছে 3টি, একটি মির্জা ফখরুলের আর 2টি অলি আহমদের। ভোট গ্রহণ 20 আগস্ট। দীর্ঘ প্রায় 3.5 দশক পর দেশের রাজনীতিতে ভিন্ন দৃশ্যপট। 23তম রাষ্ট্রপতি নির্বাচনে ফিরছে প্রতিদ্বন্দ্বিপূর্ণ লড়াই। সরকার ও বিরোধী দল প্রার্থী দিয়েছে দুপক্ষই। নির্বাচন ভবনে এসে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় দলের প্রতিনিধি দল। গণমাধ্যমকে নেতারা জানান, এই নির্বাচন কোনো নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতা নয়। রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়ছে। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটি হচ্ছে। একটা সংবিধান একদিনের জন্য পরিবর্তন হয় না, অনেক দিনের জন্য পরিবর্তন হবে। কাজে আমরা সেই সিদ্ধান্ত নিয়েই আমরা তাদের সবাইকে দাওয়াত করেছি এবং সকলের মতামত নিয়েই আমরা সংবিধান সংশোধন করতে চাই। এর আগে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় 11 দলীয় ঐক্য। আমরা এখানে জিতব কি হারব এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক ধারায় ফিরিয়ে আনার জন্যই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। নির্বাচন কমিশন বলছে মনোনয়নপত্র জমা পড়েছে 3টি, যাচাই বাছাই রবিবার। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজনা, একজন হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম আর একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন।
এদিকে সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট মামলা হয়েছে, যেখানে আগামী 20 আগস্টের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে। রিটের শুনানি হতে পারে রবিবার। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমার আগেই বিএনপি মহাসচিব ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন এবং কোন প্রক্রিয়ায় হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি, সেই জল্পনার অবসান ঘটল। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম মহাসচিব ও হুইপদের বৈঠকে চূড়ান্ত করা হয় বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী। বেছে নেওয়া হলো দুঃসময়ের পরীক্ষিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তার হাতে রাষ্ট্রপতির মনোনয়নপত্র তুলে দেন তারেক রহমান। জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিব এবং স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল। তবে নির্বাচিত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রী এবং সংসদ সদস্য পদে থাকতে পারবেন তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। মনোনয়ন পাওয়ার পর সচিবালয় থেকে বের হবার পথে প্রতিক্রিয়া জানান বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় 20 আগস্ট রাষ্ট্রপতি ভোটে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগে শুধু বিএনপির মহাসচিবই নয়, শূন্যতার মুখে পড়ছে দল ও সরকারের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদ। মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রিসভা এবং ঠাকুরগাঁও এক আসন একসঙ্গে বদলে যাচ্ছে 4টি সমীকরণ। এখন প্রশ্ন, এসব পদে কারা আসছেন, কারা পাবেন দায়িত্ব? বিস্তারিত নাইম আল জিকোর প্রতিবেদনে। দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলায় বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব আর 2016 সাল থেকে আনুষ্ঠানিকভাবে মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এবার রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বদলে যাচ্ছে দলের নেতৃত্বের সমীকরণ। আশাবাদী এই কারণেই আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর মহাসচিবের পাশাপাশি দলের স্থায়ী কমিটির পদ ছেড়েছেন ফখরুল। ফলে প্রথম প্রশ্ন, বিএনপির পরবর্তী মহাসচিবকে? আলোচনায় সবচেয়ে জোরালো দুটি নাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে জাতীয় কাউন্সিলের আগে দল ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করতে পারে। সেক্ষেত্রে রিজভীর সম্ভাবনাই তুলনামূলক বেশি। শুধু দল নয়, পরিবর্তন আসছে সরকারেও। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে মন্ত্রিত্ব ছাড়তে হবে। গুঞ্জন রয়েছে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে সালাউদ্দিন আহমদ আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে আলোচনায় আছেন বর্তমান প্রতিমন্ত্রী মীর শাহে আলমও। রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও এক সংসদীয় আসনও শূন্য হবে। এরপর ওই আসনে উপনির্বাচনের পথ খুলবে। অর্থাৎ একজন নেতা বঙ্গভবনে যাওয়ায় বিএনপির সাংগঠনিক নেতৃত্ব, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং সংসদের একটি আসন, 3 স্তরে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। জ্বালানি সংকটে বিপাকের শিল্প ও ব্যবসা খাত। উৎপাদন কমেছে 40% পর্যন্ত, অথচ কমেনি খরচ। মহেশখালী টার্মিনালের কারিগরি ত্রুটি পরিস্থিতি করছে আরও জটিল। এসব বাস্তবতা উঠে এসেছে সিপিডির আলোচনায়। উদ্যোক্তারা বলছেন, বর্তমান দশায় আতঙ্কিত বিদেশি ক্রেতারাও। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, সংকট নিরসনের সর্বোচ্চ চেষ্টা চলছে। মেরামত শেষে গত 6 আগস্ট আংশিকভাবে চালু হয় কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দেশের প্রধান ভাসমান এলএনজি টার্মিনাল। কবে নাগাদ গ্যাস সরবরাহ পুরোদমে ফিরবে তা এখনো অনিশ্চিত। এমন সংকটে বিপাকে শিল্প পরিবহন সহ বিভিন্ন খাত। সাধারণ মানুষের ভোগান্তিও চরমে।
এমন বাস্তবতার চিত্র উঠে এলো বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আলোচনায়। ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্যাসের কারণে, ইলেকট্রিসিটির কারণে আজকে কিন্তু 35 থেকে 40% প্রোডাকশন কিন্তু ড্রপ করেছে। গ্যাসের প্রেসার নাই, অথচ আমাকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। জ্বালানি খাতের ঝুঁকি মোকাবেলায় দেশীয় গ্যাস অনুসন্ধানে অগ্রাধিকার দেওয়ার তাগিদ দিয়েছে সিপিডি। তুলে ধরেছে 9 দফা সুপারিশ। প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে আমাদের পলিসিগুলোও কিন্তু আমরা করতে পারছি না। এখানে আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে, কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতা আছে। আলোচনায় অংশ নেন জ্বালানি মন্ত্রী, জানান চলছে সর্বোচ্চ চেষ্টা। একটা অর্ডার দিয়ে দিয়েছি, আরো 3টা অর্ডার আশা করি আমি আগামী 2 মাসের মধ্যে বিভিন্ন ইনভেস্টরদেরকে দিয়ে দিতে পারবো। তাহলে আমরা 29 সালের মধ্যে ইনফ্রাস্ট্রাকচারটা আনতে পারলে আমার গ্যাসের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অনেক ভালো হবে। সংকট থাকা সত্ত্বেও আমদানি বন্ধ না করে সম্প্রতি আরো 4 কার্গো এলএনজি কেনা হয়েছে, জানান জ্বালানি মন্ত্রী। 0.5 মেট্রিক টন কার্বন এমিট করি। ফারজানা আরিয়া, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে শক্তিশালী দল গড়েছে মোহামেডান। জাতীয় দলের 5 ফুটবলারকে দলে ভিড়িয়েছে সাদা কালো শিবির। শেষ মুহূর্তে বাজ পাখি খ্যাত জিকোকে দলে নিয়ে চমক দেখালো মতিঝিলের ক্লাবটি। বড় বাজেটের দল গড়ে এবার লিগ শিরোপা ঘরে তুলতে চায় ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঘোড়ার গাড়িতে ক্লাব প্রাঙ্গণে আসলেন ফুটবলাররা। ডাকঢোলের তালে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের উপস্থিতি। দলবদলে যেখানে এখন পর্যন্ত অংশই নিতে পারেনি কয়েকটি ক্লাব, সেখানে সাদা কালো শিবিরে তারকাদের ছড়াছড়ি। সব মিলিয়ে ঘরোয়া ফুটবলে জাঁকজমকপূর্ণ দলবদল সেরে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গেল মৌসুমের তুলনায় আরো শক্তিশালী দল গড়েছে মোহামেডান। বসুন্ধরা কিংস থেকে এরই মধ্যে 7 ফুটবলারকে দলে ভেড়ান ঐতিহ্যবাহী ক্লাবটি। বৃহস্পতিবার সেই তালিকায় যোগ হয়েছেন আনিসুর রহমান জিকো। দলগত পারফরমেন্স করেই শিরোপা ঘরে তোলার প্রত্যয় জাতীয় দলের এই গোলকিপারের। লম্বা সময়ের পরে আজকে এত সুন্দর একটা আয়োজন করতেছে, আমিও আজকে লাস্ট সাইন ইন, তো আসলে সবারও সবকিছু ভালো লাগতেছে। এখন বাকিটা মাঠে প্রমাণ করার পালা। আজকে ভালো ফুটবল খেলছে তাদেরকে নিয়ে এবং বিদেশি সমন্বয়ে একটি ভালো দল গঠন করার জন্য আমরা চেষ্টা করেছি। সাদা কালোদের পরিকল্পনা শুধু দেশি তারকাদের মধ্যে থেমে নেই, বিদেশি কোটায়ও চমক দেওয়ার প্রস্তুতি চলছে। গত মৌসুমের উজবেক ফুটবলার মুজাফর রবকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। প্রত্যাশা নিয়ে এই মোহামেডান ক্লাবে খেলতে এসেছেন চ্যাম্পিয়ন করার জন্য। আল্লাহ যেন মোহামেডান ক্লাবকে এই বছর চ্যাম্পিয়ন করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে শরীর করে। এদিকে মালির স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে এবং নাইজেরিয়ার ফরওয়ার্ড এমানুয়েল সান্ডেকেও দলে ভিড়িয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসী সংবাদের এখনকার আয়োজনে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।